বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, আমি অভিদীপ। আপনারা শুনছেন ও কলকাতার বাংলা পডকাস্ট কফি হাউসের আড্ডা। আজকে আমাদের সাথে আছেন দেবপ্রিয়া। দেবপ্রিয়া আমার অনেক দিনের বন্ধু। দেবপ্রিয়া, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। থ্যাংক ইউ অভিদীপ। লেটস স্টার্ট। দেবপ্রিয়ার পরিচয়টা আমরা আস্তে আস্তে ঢুকছি। ওর মোটামুটি লেখালেখি জগতের সাথে যাদের পরিচিতি আছে, ফেসবুকে ওর লেখা বা বিভিন্ন পত্রপত্রিকায় ওর লেখা নিশ্চয়ই পড়েছেন। আজকে আমরা কথা বলবো দেবপ্রিয়ার উপন্যাসটা নিয়ে। 2023 জানুয়ারিতে ওর যে উপন্যাসটা, ওর সেকেন্ড উপন্যাস, রাইট? তোর দ্বিতীয় পাবলিশ নভেল। হ্যাঁ, ও 2018-তে প্রথমটা বেরিয়েছিল, যেটার নাম ছিল শুভনীল কোথায় যাবে। তারপর 2023-এ বেরোয় আমার সেকেন্ড উপন্যাস, সেটা হচ্ছে অন্য অরণ্য, যেটা কিছুদিন আগেই হয়ে যাওয়া লকডাউনের প্রেক্ষাপটে লেখা। তো এটা এই আগের বছর জানুয়ারিতে বেরোয়। আমরা সেই বইটা নিয়েই মূলত আজকে কথা বলবো। আচ্ছা, আমরা বইয়ের আলোচনায় ঢুকছি আস্তে আস্তে। তার আগে বলে রাখি বিষয়টা নিয়ে। আমি 2023 জানুয়ারিতে ওর বইটা বেরোয়, আমি বইমেলায় প্রথম কিনেছিলাম, পড়েছিলাম। বইটা পড়ে আমি ওকে ফিডব্যাক দিয়েছিলাম, আমার অসাধারণ লেগেছিল। তখনই মোটামুটি এটা ভেবে রেখেছিলাম যে ওর সাথে নিয়ে বসে এটা বেশ ডিটেলে আড্ডা হবে। তো আজকে ফাইনালি আমরা বসছি, অনেকদিন ডিউ ছিল তো সেই আড্ডাটা। তো আমরা বইয়ের আলোচনাটাই ঢুকবো। হ্যাঁ, আমার এই ব্যাপারে একটা কথা অভিদীপের মনে আছে। ও যখন আমাকে ফোন করে বলেছিল, তুই তো একদম পুরো প্রতিষ্ঠিত লেখকদের মতো হয়ে গেলি, এত পরিণত লেখা। তো আমি তো এভাবে ভেবে দেখিনি। আর নিজের লেখা একবার লিখে ফেলার পরে যেটা হয়, আর অতটা পড়া হয় না, খুব ফ্র্যাঙ্কলি বলছি, কারণ নতুন লেখার চিন্তা তখন মাথায় ঘুরতে থাকে। কিন্তু অভিদীপের এই কথাটা, যেহেতু আমরা ছোটবেলার বন্ধু এবং ও আমার জার্নিটা অনেক সময় জেনেছে, লেখাগুলোর স্তরে স্তরে কিভাবে হতে হতে গেছে সেটা সম্পর্কে কিছুটা পরিচিত। তো ওর এই যে ফিডব্যাক আর কমেন্ট যেটা আর কি, মন্তব্যটা আমাকে একটুখানি বেশ একটা প্রচ্ছন্ন গর্বের অনুভূতি দিয়েছিল আর কি। বাহ, খুব ভালো, শুনে বেশ খুশি হলাম। তো আমরা অন্য অরণ্য নিয়ে আলোচনায় আসবো। তো তার আগে তুই কি আমাদের ছোট্ট করে তো বই থেকে একটুখানি ভূমিকাটাও যদি একটু পড়ে শোনাস। হ্যাঁ নিশ্চয়ই, আমি ভূমিকার মাঝখান থেকে একটু রিড আউট করছি, যাতে আমাদের যারা শুনছেন তাদের একটা ওভারভিউ হয়। একদম শুরু করি তাহলে। এই উপন্যাসে ভিড় করে আসে নানান চরিত্র ও শহর কলকাতা নিজে। পত্রলেখা, দীপ্ত, অর্ক, সোনাই, বৈষ্ণব সত্যপদ, লীলাবতী, ধনা, মাম্পি, অতুল্য মিত্র, সোনাদা সকলেই সময়রেখার অতীত বর্তমানকে অস্পষ্ট করে খুঁজে চলে প্রাপণীয়ের চেয়ে আরও বেশি কিছু। হয়তো তারা চায় এই জীবনের মধ্যেই এক অন্য জীবন, যেন এক প্রাচীন অরণ্যে ঘুরতে এসেছে তারা, না চেনা পথে, না জানা জিনিসের সন্ধানে। গল্পের সুতো গড়ায় যখন পত্রলেখা দীর্ঘ 3 বছর পর দুম করে কলকাতা ফিরে দীপ্তর ফ্ল্যাটে থাকতে আসে। দীপ্ত পত্রলেখার অচেনা, ঘটনাচক্রে তাদের যোগাযোগ হয়ে যায়। বারবার মনে হয় পত্রলেখা বিশেষ কোনো দরকারে এভাবে এসে পড়েছে কলকাতায়, কিন্তু সেটা কি দীপ্ত বুঝে উঠতে পারে না। পত্রলেখার বন্ধু ভীষণ ক্যাজ অর্ক, সে বাইক ছুটিয়ে পত্রলেখাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু তার মন পড়ে রয়েছে পত্রলেখা ওরফে রুবাইয়ের বোন সোনাইয়ের কাছে, যার সঙ্গে একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতে এই 3 বছর দেখা হয়নি। ওদিকে বৈষ্ণব সত্যপদ গঙ্গার ধারে ঘুরে ঘুরে খঞ্জনি বাজিয়ে গান গায়, আর আশায় থাকে সে আবার কীর্তনের বায়না পাবে, কৃষ্ণ সখার নাম গান সবাইকে শোনাতে পারবে। এই অস্থির সময়ে সেও যে সাধন সঙ্গিনীকে ছেড়ে কলকাতায় আটকে পড়েছে। ধনা ওরফে ধনঞ্জয় সকালে টেম্পোয় মাছ ফেরি করে, আর দুপুর গড়ালে জ্যাঠার দোকানে বসে। তার ইচ্ছা সে দোকানটার খোল নলচে বদলে দেবে একদিন, নিজের পুরনো ইলেকট্রিক্যাল গুডস সারাইয়ের ভেঞ্চারটা আরো বাড়িয়ে তুলবে, তারপর গার্লফ্রেন্ড মাম্পিকে নিয়ে সেটেল করবে। যদিও ধনার বিয়ে করতে ভীষণ ভয়, আর ওদের মাঝে অতীত থেকে বারবার এসে পড়ে লীলাবতী এবং সোনাদা, যারা জীবনকে অন্য খাতে বইয়ে দিতে গিয়ে ক্রমশ একলা হয়ে গিয়েছিল। এই লকডাউনের বাস্তব তাহলে কিভাবে ফিরিয়ে আনছে ওদের? অন্যদিকে দীপ্ত, যে একজন সফল পেন্টার হয়েও আঁকা ছেড়ে দিয়েছে বেশ কিছুদিন, সেও কি আবার নিজের ছবির ভাষা খুঁজে পাবে? পত্রলেখা কিভাবে জুড়বে এই সমস্ত চরিত্রকে? সে নিজেও যে কারণে ফিরেছে এমন আকুল হয়ে পাবে কি তার সন্ধান? কলকাতা শহর এক প্রাচীন অরণ্যের মতন কিভাবে ধারণ করেছে এই সমস্ত চরিত্রের রাগ সংরাগ বিতরাগ, সেই নিয়েই উপন্যাস অন্য অরণ্য।
মোটামুটি যারা শুনছেন একটা ওভারভিউ পেলেন অন্য অরণ্য নিয়ে, আমরা আরো আসবো, ডিটেলে আলোচনায় ঢুকবো। তো তার আগে যদি একটু অন্যদিকে যাই, মানে লেখক লেখিকাদের কাছ থেকে আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে, টু বি ভেরি অনেস্ট। তো আজকে প্রথম যে জিনিসটা আমাকে বল, এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যুগে দাঁড়িয়ে যেখানে সবাই আর কি ধর ছোট গল্প বা অনুগল্পের দিকে শিফট করছে, ফেসবুকে প্রচুর মানুষ লেখালেখি করেন যারা এই দুটো ফরম্যাটে যথেষ্ট ভালো হয়তো লিখছেন এবং জনপ্রিয়, বেশ জনপ্রিয়। তো এই সময়ে দাঁড়িয়ে তুই হঠাৎ করে লং ফরম্যাট মানে উপন্যাস লেখার কথা কেন ভাবলি? দেখ, লেখার ইচ্ছাটা তো খুব ফ্র্যাঙ্কলি বলছি আমার 8-9 বছর বয়স থেকে। একটু যদি পিছনে ফিরে যাই, আমার মনে আছে তখন আমার 9 বছর বয়স, আমি হঠাৎ করে কেন জানি না একটা কবিতা লেখার খাতা করেছিলাম এবং সেখানে ছন্দ মিলিয়ে মিলিয়ে নানান লাইন লিখতাম। এবং এটার সূত্রপাত এই কারণে হতে পারে, এই কথাটা আমি খুব বেশি কখনো বলে উঠিনি, আমার যিনি ঠাকুমা চক্রধরপুরে থাকতেন এবং তিনি আমাকে যখন চিঠি লিখতেন নিয়ম করে প্রত্যেক মাসে প্রায় একটা করে, প্রত্যেকটা চিঠির শেষ লাইনের মধ্যে অন্তমিল থাকতো, মানে চিঠিগুলোই আসতো কবিতায়। আমি জানি না সেইটার জন্য কিনা, প্লাস ছোটবেলা থেকে আমার মামার বাড়িতে যেহেতু আমার বড় মামার খুব প্রভাব ছিল, আমি যে স্যারের কাছে পড়তাম সোমনাথ মামা আমাকে প্রচুর বাইরের বই এনে দিত, তো ক্রমাগত আমি ওই মোটামুটি 2-3 থেকে প্রচুর বইপত্র পড়তাম এবং নানান ধরনের নভেল। মানে আমি ক্লাস 4-এ পুরো জুল ভার্নের সমগ্র পড়ে শেষ করে ফেলেছিলাম, উভয়চর মানুষ ক্লাস 3-তে পড়ে আমি শেষ করেছি, আমার পড়া প্রথম উপন্যাস। তো আমার মনে হয় সেইখান থেকে আমার সবসময় মনে হয়েছিল আমি লিখবো, কিন্তু উপন্যাসই যে লিখবো এইটা কিন্তু বহু বছর ধারণায় ছিল না। ইনফ্যাক্ট ধর কবিতা যে আমি লিখতাম সেটা তো ওই অনেক আগে থেকেই, প্লাস খুব সিরিয়াসলি তো 11, 12, 9, 10 কলেজ লাইফ পুরোটাই লিখেছি। মাস্টার্সের পরে ধর যখন জব করতে ঢুকলাম এবং মাস্টার্সের লাস্ট 1 বছর থেকে আমি আমার নিজের লেখা ভীষণ কমিয়ে দিয়েছিলাম, সেই 3-4 বছর প্রায় লিখিনি। তারপরে যখন লিখতে শুরু করলাম তখন আমি কলকাতায় নেই, সিডনিতে রয়েছি, একটা ম্যাগাজিনে ছোট গল্প দেব বলে সেই ছোট গল্পটা লিখতে গিয়ে আমি দেখলাম যে সেটাতে উপন্যাসের বীজ আছে কোনোভাবে। তখন আমি বললাম যে আমি গল্পটা এখন দিতে পারছি না, মনে হয় এটা একটা উপন্যাস হবে। সেটা তো দোয়েল পাখিদি বলে একজন আছে, তাকে আমার থ্যাংক ইউ দেওয়ার আছে। সে যদি আমাকে প্রস্তাবটা না দিত আমি জানি না আদৌ আমি কোনোদিন উপন্যাস লিখতে শুরু করতাম কিনা, বা হয়তো অনেক দেরি হয়ে যেত, বা হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে জানি না। কিন্তু সেইটা থেকে আমার উপন্যাস লিখতে শুরু করার শুরু। তার আগে আমি প্রায় 4-5 বছর অলমোস্ট কিছু লিখিনি, ছোট গল্প তো দূরের কথা, কবিতাও লিখিনি। এটা হচ্ছে মোটামুটি 7-8টা বেশ খানিকটা ভুলে গিয়ে একেবারে মাঝগঙ্গায় ঝাঁপ দেয়া। তো আর তুই যেটা বলছিলি যে অ্যাটেনশন স্প্যান মানুষের ভীষণ কমেছে, খুব স্বাভাবিক, এটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। মানে আগে টানা 12 ঘন্টা পড়ে যে বইটা শেষ করতে পারতাম সেই বইটা পড়তে এখন 1 মাস কেটে যায়। তার কারণ হতে পারে জবের মানে করি আমরা, তার সঙ্গে নানা সোশ্যাল মিডিয়া, আমাদের স্ক্রলিং এর সমস্যা, প্লাস আমাদের প্রচুর আদার এনগেজমেন্টস থাকে। এবং যেটা হচ্ছে আমার মনে হয়, যেটা তুই বলছিলি, তুই আরেকটু ইলাবোরেট করিস, যে আমাদের কাছে একটা সময় বই পড়াটা ছিল এন্টারটেনমেন্ট, অন্য এন্টারটেনমেন্টের অ্যাভিনিউজগুলো এত বেড়ে গেছে এবং সেটা এত তাড়াতাড়ি অ্যাটেনশন গ্র্যাব করে যে বইতে কনসেন্ট্রেট করার জন্য যে প্রথম 5-10 মিনিটও সেটা একটা হারকিউলান টাস্ক মনে হয় অনেক সময়। এবং আমি এটাতে একদম তোর সঙ্গে এগ্রি করি। এবার ধর মুশকিল হচ্ছে যে যে মানুষটা ছোটবেলা থেকে ট্রাপিজ খেলতে শিখেছে সে তো ট্রাপিজই দেখাতে চাইবে। এবার আমি ছোটবেলা থেকে বই পড়ে ভেবেছি যে কোনো না কোনো দিন এরকম লিখবো, মানে ওটাই মনে হয়েছে যে মানে গল্পের গতিটা আস্তে আস্তে তোকে উপন্যাসের দিকে নিয়ে গেছে, আমি যতটুকু বুঝতে পারছি। একদমই হ্যাঁ, মানে আমি ওভাবে প্ল্যান করে করিনি। এবার অফকোর্স লোকের মনে হতে পারে যে এই 2024-এ দাঁড়িয়ে আমি এই উপন্যাসটা কেন পড়বো, খুব ভ্যালিড প্রশ্ন। সেক্ষেত্রে তিনি পড়বেন না, মানে সেক্ষেত্রে তার যদি মনে হয় যে কোনো একটা ওয়েব সিরিজ বেশি ক্যাচি লাগছে, অফকোর্স তিনি সেইটা দেখবেন। আমার যেটা লাস্ট 7-8 মাসে হয়েছে সেটা আমি একটু শেয়ার করতে চাই। আমার হঠাৎ করে মনে হলো এই যে আমরা বারবার স্ক্রলিং করছি, এটাতে আমি কয়েকটা আর্টিকেলে পড়ছিলাম, আমার অ্যাটেনশন স্প্যান ভয়ানক রকম কমছে। এবং পড়ার ক্ষেত্রে, নিজের লেখার ক্ষেত্রে আমি লাস্ট 8-9 মাস হবে আমি কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিঞ্জ ওয়াচ করিনি। আমি হার্ডলি 4-5টা হয়তো সিনেমা দেখেছি, হলে গিয়ে মাসে একটা সিনেমা দেখে থাকতে পারি, কোনো ধরনের ওয়েব সিরিজ দেখিনি। মানে এইটা আমি যে খুব স্যাক্রিফাইস করেছি, খুব কষ্ট করেছি এরকম নয়, কিন্তু এটাতে আমি দেখেছি আমার সাংঘাতিক রকম অ্যাটেনশন স্প্যান বেড়েছে। কারণ আমার নিজের লেখালেখির ক্ষেত্রে জব সামলে
করতে হলে কোথাও তো একটা সময় পেতে হবে। তো আমি জানি না মানে কি মানে এটার ওয়ে আউটটা কি, যে আমাদের এত কিছু হাতে মানে নাগালের মধ্যে এত কিছু রয়েছে এনজয় করার, তা সত্ত্বেও আমরা বই পড়বো কেন, কতটা পড়বো, বই পড়া কি খুব জরুরি? একটা তো খুব ক্লিয়ার রয়েছে যে বই পড়লে সত্যি কনসেন্ট্রেশন বাড়ে এবং তাতে আইকিউ বাড়ে, নিজের কাজ করতে সুবিধা হয়, অ্যানালিসিস পাওয়ার বাড়ে, মেমোরি বাড়ে, এগুলো সব ঠিক কথা, কিন্তু এগুলো তো ডক্টরস প্রেসক্রিপশন। এবারে মানুষের কোনটা ভালো লাগছে, তার জন্য আমার মনে হয় এমন মানে গল্প লিখতে হবে, সেটা যদি ক্লাসিকও হয় সেটার মধ্যে একটা প্রচন্ড গতি থাকতে হবে। এখানে আমি দুজনের কথা বলতে পারি বাংলার সাহিত্যে যারা খুব পরিচিত, একজন হচ্ছেন হুমায়ুন আহমেদ, আরেকজন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার দুজনেই ভীষণ প্রিয় লেখক। তুই যদি ওনাদের সম্বন্ধে একটু বলিস তারপর আমি বলবো। হুমায়ুন আহমেদ আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে আর নতুন করে কি বলবো, মানে আমি তো হিমু মিসিয়ালি গোগ্রাসি গিলেছি, মানে কি বলবো, ওইগুলো পেতাম হাতে শেষ করতাম। সুনীল গাঙ্গুলি তো কথাই নেই, যাই হোক। তো মানে এদের নিয়ে আমার জাস্ট বলার কিছু নেই, মানে এরা এতটাই পরিচিত দুজন মানুষ, দুজনেই এত গ্রেট লেখক, নতুন করে আর কিছু বলার নেই। তো মোটামুটি তুই নতুন দু একটা পার্সপেক্টিভ দিলি। একটা যেটা আমার বেশ ভালো লাগলো যে অ্যাটেনশনটা, হ্যাঁ নিশ্চয়ই বই পড়লে অ্যাটেনশনটা অনেকটাই বাড়ে। তো এবার আমি তোকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে বাংলা উপন্যাস বা বাংলা লেখালেখি যদি বলি 2024-এ দাঁড়িয়ে কতটা রেলেভেন্ট বলে তোর মনে হয়? খুব অনেস্টলি বললে মানে যেহেতু তুই বাংলা উপন্যাস লিখেছিস বা লিখে চলেছিস, তুই বাংলাটাই তো লেখালেখি ফরম্যাট, তুই চাইলে ইংরেজিতে লিখতেও পারতিস, তুই তো বাংলাটাকে বেছে নিয়েছিস। তা সেই জায়গা থেকে যদি একটু বলিস আমাদের কতটা রেলেভেন্ট বলে মনে হয়। দেখ, এখনো যদি এত অসংখ্য লোকের বাংলা মাতৃভাষা হয় তো সেক্ষেত্রে একটা রেলিভেন্স তো আছেই, কিন্তু এর মধ্যে একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে বাংলা লেখাকে খুব বেশি করে সমসাময়িক হয়ে উঠতে হবে। এবং আমরা যখনই বাংলা লেখার কথা ভাবি, মানে যখন নানান আলোচনায় বলি, আমরা একদম ক্লাসিক্সে চলে যাই। প্রত্যেকটা ভাষা সাহিত্যের ক্ষেত্রে ক্লাসিক্স যেমন থাকে, পপুলার কালচারে মানে অন্তর্ভুক্ত হতে পারে এরকমও অসংখ্য লেখা থাকে। সেটা মনে হয় যে কোনো আর্ট ফর্মে হয়। একদমই তাই, একদমই তাই। এবং যেখানে আমরা বলছি অ্যাটেনশন স্প্যানের সমস্যা হচ্ছে, মানুষ আদৌ মানে পড়াকে, মানে বই পড়াকে একটা এন্টারটেনমেন্টের মাধ্যম বা এন্টারটেনমেন্ট বা হোয়াট এভার সময় কাটানোর মাধ্যম হিসাবে বেছে নেবেন কিনা সেটাই যখন এখন একটা চ্যালেঞ্জ বা একটা কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমি জ্ঞান দিয়ে কাউকে কিছু করতে পারবো না। আমাকে একটা সুন্দর গল্প হোক, মানুষকে ধাক্কা দেওয়ার মতন গল্প হোক, এরকমও তো রয়েছে, সেটাও এমনভাবে বলতে হবে প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মানে কি বলবো বাক্যের বাঁকে বাঁকে মানুষ যেন একটা নতুন কিছু আবিষ্কার করেন। ঘ্যান ঘ্যান করলে হবে না, কেউ ঘ্যান ঘ্যান, কারণ এখন মানে এটা তো ঘটনা, মানে সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলি না কেন, সময় হচ্ছে সবচেয়ে বড় কমোডিটি। এবার আমি যখন কাউকে একটা বই পড়াচ্ছি মানে আমি তার কাছ থেকে সময় কিনছি, আসলে সে কিন্তু আমার বইটা কেনার চেয়ে আমি তার কাছ থেকে সময় কিনছি। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমি তার সময়ের বদলে তাকে কি দিচ্ছি। মানে খুব কনজিউমারিস্ট অ্যাপ্রোচ, কিন্তু আমরা এরকম একটা সোসাইটিতে বাস করছি। মানে আমরা যদি ভেবে দেখি, খুব সত্যি কথা, আমি কিছুদিন আগে কামুর আউটসাইডার পড়ছিলাম, আবার এরকম সাংঘাতিক একটা কাঁপিয়ে দেওয়া উপন্যাস, এক মুহূর্ত বোরিং লাগবে কি? প্রথম 5-6টা পাতা জাস্ট উল্টে যেতে ইচ্ছা করে। মানে যাই হোক না কেন, আজকে যাই লিখি না কেন, যত বড় একটা আইডিয়া আমি মানুষকে বলতে চাই, আমার গল্প নিয়ে আমি যত আবেগাক্রান্ত হতে পারি, মনে হতে পারে দিস ইজ দ্য বেস্ট স্টোরি আই এম গোয়িং টু টেল এভরিওয়ান, হোয়াট এভার দ্যাট ইজ, আমাকে খেয়াল রাখতে হবে আমার বইটা যেন পেজ টার্নার হয়, পাঠককে আটকে রাখে। মানে এইটা হচ্ছে স্কিল। আমি কি বলছি সেটা হচ্ছে আমার উইজডম, সেটা হচ্ছে আমার ইমাজিনেশন, আমার ক্রাফট হচ্ছে আমি কিভাবে বলছি। এই ক্রাফটটা কিন্তু ভালো হতে হবে, এবং সেটা কিন্তু 1-2 মাসে হবে না, সেটা বছরের পর বছর করতে হবে। মানে যদি আমার সামনে মনে হয় একটা চ্যালেঞ্জ আছে যে আমি মানুষকে বইটা পড়াবো, এটাই যদি বড় চ্যালেঞ্জ হয়, আমাকে সেই পাহাড়ের মাথায় ওঠার জন্য যে যত ধরনের স্কিল প্রয়োজন সেটা কিন্তু শিখতে হবে। বললে হবে না পাঠক পড়লেন না, হতেই পারে পাঠক পড়লেন না, ইটস দেয়ার চয়েস। মানে দিস ইজ মানে ফ্রিডম অফ চয়েস, কিছু বলার নেই এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হয়তো তো শুনে একটু অবাক লাগবে, আমার এই জিনিসটা প্রচন্ড জানার ইচ্ছে।
আমি পড়েছি বা বিভিন্ন জায়গায় শুনেছি যে লেখক লেখিকাদের না মানে খাতা পেন এসব নিয়ে বেশ একটা খুঁতখুঁতেমি থাকে। যেমন আমি সত্যজিৎ রায় শুনেছি মবলার পেন দিয়ে খুব লিখতে ভালোবাসেন। তো তুই কিসে লিখিস, মানে তুই কি ল্যাপটপ ব্যবহার করতে স্বচ্ছন্দ, না খাতা কলমে লিখিস, না কোন মিডিয়ামটা? দেখ, আমার নোটবুক নিয়ে প্রচন্ড ফ্যাসিনেশন আছে, কিন্তু ফ্যাসিনেশনটা এত দূরই আমি নোটবুক কিনি এবং জমাই, সেটা লিখে উঠতে পারি না। তারপরে আমি ফাউন্টেন পেন কিনি, মাঝে মাঝে লিখি। কিন্তু এখন যেটা হয়েছে, ক্রমাগত যেহেতু ল্যাপটপেই লিখতে হয়, এবং আগেও যখন যারা প্রফেশনাল নভেলিস্ট ছিলেন ওনারা কিন্তু টাইপরাইটারে লিখতেন, ঠিক আছে? যেই মুহূর্তে ওইটা টাইপড অক্ষরে লেখাটা দেখা যায় না, নিজের ভাবনাটাকে অনেক গুছিয়ে নেওয়া সহজ হয়, অনেক কনসাইজ হয়, ব্যাপারটা রেপিটেটিভ হয় না। আমি ইনিশিয়ালি ফার্স্ট নভেলটা যখন লেখা শুরু করেছিলাম, প্রথম 1 মাস আমি তো কাগজ পেনেই লিখছিলাম, কোনো একটা ক্যাফেতে চলে যেতাম, লিখতাম, বাড়িতেও তাই। তারপরে আমি দেখলাম যে স্কেলিটনটা ছড়িয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি তখন প্রথম তোর বাংলায় টাইপ করে অভ্রতেই লিখতাম, এখনো তাই লিখি, লেখা শুরু করি আর কি। তখন অনেক স্পিড কম ছিল, কিন্তু এখন তো আমি বহু বছর ধরে ডিরেক্ট তোর টাইপ করেই লিখি, তাতে অনেক গোছানো হয় ভাবনা চিন্তাটা। তবে কাগজ পেন নিয়ে তুই যেটা বললি সেটা সত্যি, যদি কোনোদিন জীবনে হাতে এরকম সময় পাই যে 4 বছর কিছু করতে হলো না, মানে যথেষ্ট ব্যাক টু খাতা পেন, আর কেউ যদি তারপর টাইপ করে দেয় তো নাথিং লাইক ইট। তুই টাইপরাইটারের কথা বললি, মার্কেজের আমি ছবি দেখেছি, উনি সম্ভবত টাইপরাইটার ব্যবহার করতেন, হ্যাঁ, এবং হেমিংওয়েও আমি যতদূর জানি টাইপরাইটারে লিখতেন, কারণ অত লিখতে হলে টাইপরাইটার ছাড়া গতি নেই, নয়তো মানে হিসাব রাখা যায় না পেজের। আচ্ছা, এবার একটু মানে মেন আলোচনায় ফিরে আসি, অন্য যেটা নিয়ে আমরা আজকে আড্ডা মারবো বলে বসলাম। এটা হচ্ছে, আমি আমার টেকঅ্যাওয়েটা বলছি তোকে। আমি যখন পড়লাম 2022, তখন মোটামুটি আমরা লকডাউনটা 2 বছর পেরিয়ে এসছি। আমার পড়ে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। মানে কলকাতা শহরের ব্যাকড্রপে লেখা, হয়তো খুব আরবান মানুষ কিছু রয়েছেন চরিত্রের মধ্যে, কিন্তু এত রকম চরিত্র রয়েছে তার মধ্যে। যেমন ধর সত্যপদ বলে যে গৌষ্টম রয়েছে, তাদের সবার একটা ক্রাইসিস রয়েছে। যেমন যে ছেলেটি আর্টিস্ট অর্ক, তার একটা ক্রাইসিস, দীপ্ত অর্কর বন্ধু, তো দীপ্তর একটা নিজস্ব ক্রাইসিস রয়েছে, সে আঁকতে পারছে না। পত্রলেখার একটা নিজস্ব ক্রাইসিস রয়েছে। এরকম সব চরিত্রের একটা নিজস্ব ক্রাইসিস রয়েছে, এরা সবাই কিছু না কিছু একটা অ্যাচিভ করতে চাইছে। এবং মানে পড়ে মনে হলো উপন্যাসটা ইটসেলফ একটা তাদের জার্নি, যেটা শেষটা গিয়ে কোথাও তাদের আর কি পরিণতিগুলো পাচ্ছে। আমি শেষটা বলছি না অবভিয়াসলি। তো সে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে, তখনই ডিসাইড করেছিলাম তোর সাথে এটা নিয়ে বসবো কথা বলতে। তুই বলেও ছিলি এই পুরো ব্যাপারটা, এত রকম চরিত্র, এত রকমের মানুষ, সত্যি মানে বিভিন্ন পেশা, বিভিন্ন রকমের চরিত্র, এই গল্পটা মানে তুই কনসিভ করলি কিভাবে, মানে আইডিয়াটা কিভাবে এলো, বা হঠাৎ করে স্পার্ক কিভাবে কি হলো, যদি একটু বলিস আমাদের। দেখ, খুব ফ্র্যাঙ্কলি তার আগেও আমি উপন্যাস লিখতে চেষ্টা করেছিলাম, সেটা 1-1.5 বছর আগে 10,000 ওয়ার্ড লিখে আমি সেটাকে আর এগোইনি, ঠিক আছে? এই উপন্যাসটা কি করে লিখতে শুরু করলাম, মানে আমার যে কোনো লেখাতেই হয়, সেটা কবিতা হোক, গল্প হোক বা উপন্যাস হোক, হঠাৎ করে প্রথম লাইন বা প্রথম যে দৃশ্যটা, সেটার একটা আবছা আদল মাথার মধ্যে ভেসে ওঠে। মানে সেটা কেন হয়, কতদিন ধরে কি আইডিয়া পার্কুলেট করে, সেই প্রসেসটা মানে আমিও হয়তো খুব কনসিয়াসলি জানি না। এটার যেটা হয়েছিল, তখন লকডাউনে বাড়িতে যেহেতু, এবং আমি সেই মুহূর্তে একটা সাবাটিক্যাল নিয়েছিলাম তার আগে, তারপর একটা কনসালটেন্সি করছি অলরেডি লকডাউনের মধ্যে, প্রায় কাজ থাকে কিন্তু বাড়ি থেকেই করছি। তো আমি মনে আছে তখন একটু বিকেলের দিক হবে, আমি চা নিয়ে একটা ইজি চেয়ারে বসেছিলাম আমাদের ব্যালকানিতে, আর সামনে একটা ছোটদের স্কুল আছে। সেই স্কুলটা বহু মাস ধরে বন্ধ বলে ওই মাঠটা না খুব তোর কাদা কাদা হয়ে থাকতো। সেখানে আমি দেখলাম প্রচুর ঘাস জন্মেছে, ঘাসগুলো বিশাল লম্বা লম্বা হয়ে উঠেছে, এবং কয়েকটা বোধহয় ঘাস ফড়িং বা ওই ধরনের কিছু আর কি পতঙ্গ মতন উড়ে বেড়াচ্ছে। এবং ওইটা থেকে আমার মনে হলো আমি কিছু একটা লিখি। সেটা লিখতে গিয়ে দেখা গেল যে সেটা দীপ্ত ক্যারেক্টারটা বসে রয়েছে এবং তার কিছু একটা মনে হচ্ছে। তখন আমার মনে হলো এখন যদি এরকম হতো যে ওর বাড়িতে এমন একজন থাকতে এলো যে ওর একদম অচেনা, এই লকডাউনের মধ্যে এরকম দুটো অচেনা মানুষ যদি পাশাপাশি থাকে, তাদের কি মনে হতে পারে, তাদের কি ধরনের রিয়ালিটিস হতে পারে, তাদের গল্পটা কেমন হতে পারে। এবং আমি খুব শিওর ছিলাম যে মেয়েটা আসবে দীপ্তর সঙ্গে দেখা করতে, এই গল্পটাকে কোনো একটা ভাবে সেই নানান সূত্রে বেঁধে রাখবে। কিভাবে, অফকোর্স আমি তখনও জানতাম না নিজের মাথায় কি আছে। ইভেনচুয়ালি বাকি ক্যারেক্টারগুলো ডেভেলপড হলো।
বাহ, বেশ আমরা মোটামুটি বুঝলাম যে তোর শুরুটা কিভাবে হয়েছিল। তা তোর গল্পে কলকাতা শহর ইটসেলফ একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে, মানে আমি তো বলবো কলকাতা শহরও তোর গল্পে একটা চরিত্র একদম। বিশেষ করে যদি বলি উত্তর কলকাতা বা গঙ্গার ঘাট যে জায়গাগুলো মানে আমারও পার্সোনালি খুব পছন্দের জায়গা। তো উত্তর কলকাতা বা টুরিস্ট স্পেসিফিক গঙ্গার ঘাট, এই যে পরিসরটা, এই যে চত্বরটা বলতে পারিস, মানে এই ব্যাকড্রপটা বেছে নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, আমার মনে হয় এখন যে ধরনের গল্প বল বা উপন্যাস বা হোয়াট এভার বল, মানে বা আমি যদি সিনেমাও বলি, কলকাতায় হচ্ছে, কলকাতাটাকে আর ধরা হয় না। বিশেষত গঙ্গা, গঙ্গা তো কলকাতার চরিত্রের একটা ভীষণ বড় অংশ। এত বড় একটা নদী মানে একটা শহরের পাশ দিয়ে বয়ে গেছে, মানে লন্ডনকে কি টেমস ছাড়া ভাবা যায়? আমরা এখন গঙ্গার ধার নিয়ে কথা বলি না, মোস্ট অফ দ্য টাইম লোকজন গঙ্গার ধারে বেড়াতে যায় না। গঙ্গায় এই যে লঞ্চ চলে, এই যে তার একটা অদ্ভুত ঢেউ, মানে আমি ছোটবেলা থেকে যতবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে গেছি একটা অদ্ভুত থ্রিলিং মানে একটা অনুভূতি হয়েছে, সেটা আমার এখনো হয়। আর তুই জানিস আর কি, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায় শোভাবাজারে মামার বাড়িতে মানুষ, আমার স্কুল উত্তর কলকাতায়, আমি দীর্ঘদিন ওখানে কাটিয়েছি, ওখানকার প্রত্যেকটা গলিগুজি আমার চেনা, শোভাবাজার, বাগবাজার, হাতিবাগান, এই পুরো এরিয়াটা আমি ভীষণ কানেক্ট করি এই ভাইভটার সঙ্গে। তো আমার মনে হয়, এবং এই ভাইভটার কথা আর কেউ বলে না, মানে আজ থেকে 30 বছর আগে এটাই ছিল কলকাতা। হঠাৎ করে দেখলাম এই কলকাতাটা লেখা হোক, সিনেমা হোক, ছবি হোক থেকে ভ্যানিশ করে গেছে, যেটা আমরা একটা উধাও হয়ে গেছে। হ্যাঁ, মানে যেটা ধর আমরা বিকাশ ভট্টাচার্যের পেইন্টিং এ দেখি, যে আমি যে ত্রিনয়না বসে রয়েছেন, তিনি একটা পুরনো বাড়ির ছাদে যে বসে রয়েছেন, তার যে স্কাইলাইনটা, সেটা গিভস ভেরি মাচ কলকাতা ভাইভ। তো সেই ভাইভ, মানে সব শহরই কসমোপলিটান হবে, কিন্তু তার একটা নিজস্ব চরিত্রও থাকবে। এই চরিত্রটা কখনো অন্য কারুর ফটোকপি হতে পারে না অন্য শহরের। মুম্বাইয়ের একটা নিজস্ব চরিত্র আছে, তার মেরিন ড্রাইভ রয়েছে। তো আমি তখন ভেবেছিলাম, এটা আমার ইচ্ছা ছিল যে যখনই মানে হয়তো এটা ভেতরে ভেতরে ইচ্ছা ছিল, নিজে যে সবসময় রিয়েলাইজ করেছি তাও নয়, যে কলকাতাটা ফিরে আসবে। আর বিশেষত এটা আমি লিখেছিলাম লকডাউনের প্রেক্ষাপটে। তো একটা শহর লকডাউনের মধ্যে কিভাবে রিয়াক্ট করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আমার আরেকটা অদ্ভুত জিনিস মনে হয়েছিল, এটা একটু আমি তোকে বলছি, এটা যদিও রিয়ালিটি নট ফিকশন। আমি এটা হবে জুনের এন্ডে বোধহয়, গাড়ি করে একটা দরকার, আমার একটা অফিসের মিটিং ছিল বলে আমি ওই গড়িয়াহাটের ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর কি। তারপরে দেশপ্রিয় পার্ক অ্যান্ডে পুরো কলকাতা শহরটা খাঁ করছে। তার কিছুদিন আগে আমফান হয়ে গেছে, ভাঙা জিনিসপত্র, হোর্ডিংস পড়ে রয়েছে, লোক নেই, যারা দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত ম্লান মুখ, মানে আমি আমার নিজের কলকাতাকে চিনতে পারছিলাম না। একটা ছিল হচ্ছে এই যে ডিস্টোপিয়ান একটা সময়, তার গল্পটা বলা, এবং আমি যে কলকাতাটাকে চিনি সেই কলকাতাটাকে কোনোভাবে ফিরিয়ে আনা এই গল্পটার মধ্যে। কারণ আমি তখনও জানি না যে আমি আমার সেই পুরনো কলকাতাকে আর দেখতে পাবো কিনা যখন আমি লেখাটা শুরু করেছি। তো সব মিলিয়ে আমার মনে হয় কলকাতা এত গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে উঠেছে, আর বিশেষত গঙ্গার ঘাট। ইনফ্যাক্ট আমার প্রথম উপন্যাসটা শেষও হয়েছিল গঙ্গার ঘাটে এসে, তো সেই মনে আছে, সেটাও আমার পড়া। আমরা হয়তো কোনোদিন ওটা নিয়ে বসবো আবার, আজকে আপাতত আমরা এটাতেই থাকি ফোকাসটা। আচ্ছা, তুই তোর কথার সূত্র ধরেই যদি যাই, সেটা হচ্ছে লকডাউন। তোর গল্পটা মোটামুটি শুরু হয়েছে লকডাউনে, মানে মানুষ, কিছু চরিত্র যারা তারা হঠাৎ করে কলকাতা শহরে লকডাউনে আটকে পড়েছে, এইরকম জায়গা থেকে তোর গল্পটা শুরু হচ্ছে। তো লকডাউন তো আমাদের সবার কাছেই খুব মানে একটা কি বলবো অস্বাভাবিক একটা জার্নি ছিল, এবং খুব অচেনা, আমরা এরকম অচেনা, এক্স্যাক্টলি এই শব্দটাই আমি খুঁজছিলাম। তো লকডাউনের এই ব্যাকড্রপটা বেছে নেওয়ার কারণটা কি? মানে এটা কি তোর গল্পের ওই মানে গল্প নিজস্ব ধারায় নিয়ে গেছে? মানে না না, লকডাউনটা খুব কনসিয়াসলি, সচেতন ভাবেই বেছে নেওয়া। কারণ সেই সময়টা যেরকম ছিল, এরকম তো পৃথিবীর মানুষ, গোটা পৃথিবী এরকম এক্সপিরিয়েন্স করেছে এর আগে বলে আমার কখনো মনে হয়নি। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ারের সময় বাংকারে যারা থেকেছে, খেপে খেপে হয়তো হয়েছে, গোটা পৃথিবীর ক্ষেত্রে এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, এবং সেটা খুব ভালো এক্সপিরিয়েন্স বলেও আমার মনে হয় না। প্রথম 1 মাস লোকে ডালগোনা কফি করেছে, নানান রান্নাবান্না করেছে, এটা আলাদা কথা, কিন্তু মানে সাইকোলজিক্যালি প্লাস প্র্যাকটিক্যালি মানে এটা একটা সাংঘাতিক সময় ছিল। তার মধ্যে আমার মনে হয়েছিল যে কি হতে পারে যদি এরকম একটা শহরে কিছু চরিত্র নানানভাবে আটকে পড়ে, এবং অফকোর্স একটা গল্প থাকতে হবে আর কি। সেইভাবে এবং লকডাউনটা নিয়েই লিখবো, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। বেশ, এই বইটা লেখার সময় মানে
লেখক হিসাবে তোর তো একটা নিজস্ব জার্নি আছে, তো একদম। তোর এই বইটা লেখার সময় তোর জার্নিটা কেমন ছিল, যদি একটু শেয়ার করতে চাস আমাদের সাথে? হ্যাঁ, ভীষণ খারাপ ছিল। প্রথমত একটা হচ্ছে যে আমি নিজে লেখার সময় বুঝতে পারি যে মানে লেখা এত হ্যারোয়িং একটা প্রসেস, মানে খুব একটা আনন্দ ঘন পদ্ধতি নয়, খুব কষ্টকর একটা ব্যাপার। একদম একদম। এবং তার আগে পরে যেরকম একটা অদ্ভুত মাথার মধ্যে না একটা অস্বস্তি হতে থাকে, তাতে আমার তো মনে হয় আমি ভীষণ খিটখিটে হয়ে যাই, এবং আমি রিয়েলাইজও করি মানে অনেক জিনিসে আমি রিয়াক্ট করে ফেলি, মানে আমার এই রিয়ালিটি একদম পছন্দ হয় না। এবং ওই যে টানা 2-2.5 ঘন্টা যখন লিখছি, মানে প্রফেশনাল রাইটাররা আরো অনেক বেশি লেখেন, টানা 7-8 ঘন্টাও লেখেন আর কি, হয়তো কোনো একদিন আমিও এরকম পারবো, দ্যাটস দ্য গোল। কিন্তু ওইটা তারপরে না মানে ফিজিক্যালিও খুব ড্রেইনড আউট লাগে। আর তাছাড়া যেটা হয়েছিল যে তার আগে আমি যখন স্যাবাটিক্যাল নিয়েছিলাম, তার আগে আমার একটা নিজস্ব একটা অপারেশন হয়েছিল, একটা ক্যান্সার স্কেয়ার ছিল, হোপফুলি সেটা হয়নি। তো সব মিলিয়ে আমি জবও ছেড়ে দিয়েছিলাম, তখন একটা সবে নতুন জব জয়েন করেছি, মানে আই ওয়াজ নট ইন আ ভেরি হ্যাপি স্পেস। এবং খুব ফ্র্যাঙ্কলি আমাকে এই উপন্যাস লেখার যে প্রক্রিয়াটা, সেটা আমাকে ওই কমাস অ্যাকচুয়ালি ড্রাইভ করেছিল, মানে আমি নিজের মধ্যে সেই ভয়েডটা ফিল করিনি। কিন্তু একই সঙ্গে প্রসেসটা ভীষণ আলকনজিউমিং একটা থিং, মানে আমি সত্যি জানি না যে মানে যে সত্যিই লিখতে চায়, বিশেষত উপন্যাস টানা লিখতে চায়, সেটা করতে করতে মানে অন্যান্য জিনিসপত্র এনগেজমেন্টের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা, জব হোক বা বাড়ি হোক, সেটা কত দূর করা সম্ভব, মানে ইটস রিয়েলি রিয়েলি টাফ। এটা আমার মনে হয় যে কোনো মানে ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ারই একটা তো মানে কি বলবো কষ্টকর জার্নি আছে। হ্যাঁ, এবং সেটা খুব এক্সেন্ট্রিক, মানে মানে অনেক সময় বুঝিয়েও ওঠা যায় না যে কেন এতটা এক্সেন্ট্রিক ঘটনাপত্র মনে হচ্ছে বা এতটা এক্সেন্ট্রিক ইমোশনস তৈরি হচ্ছে, কারণ প্রসেসটা কেন এরকম হচ্ছে আমি তো সেটা নিজেও জানি না, মানে মানুষ অনেক সময় তো জানে না যে তার ব্রেনের মধ্যে কি চলছে, তো বেশ চাপের ব্যাপারটা। বুঝলাম। আচ্ছা, তোর গল্পে দুজন খুব ইন্টারেস্টিং চরিত্র ছিল, মানে আমার অন্তত খুবই ইন্টারেস্টিং লেগেছে। একজন হলো সত্যবধ, যে কিনা বৈষ্ণব, যে গান টান শোনায়, সে তার ক্রাইসিসটা রয়েছে গল্পে, সে বাড়ি ফিরতে পারছে না, লকডাউনে আটকে গেছে। আরেকটা হলো ধনা, যে কিনা মাছওয়ালা, যে ছোটখাটো কাজ টাজ করে বেড়ায়, যে কিনা মাম্পিকে বিয়ে করতে চাইছে, তার কিছুটা কমিক রিলিফও দিচ্ছে। তো এই দুটো চরিত্র বেশ ইন্টারেস্টিং, কিন্তু এদের তো ঠিক আমরা রোজকার জীবনে দেখি না, আশেপাশে আমাদের সার্কেলের মধ্যে মানুষদের মধ্যে এনারা পড়েন না। তো এই দুজন চরিত্রকে তুই কোথায় খুঁজে পেলি? মানে পুরোটাই কি আপন মনের মাধুরী মিশায়, না কোনো ইন্সপিরেশন? কিছু ইন্সপিরেশন ছিল, আর ফ্র্যাঙ্কলি বলছি এই দুটো চরিত্রকে তৈরি করতে আমার সবচেয়ে বেশি ডিফিকাল্ট লেগেছে আমার করা, কারণ এই দুটো চরিত্রকে আমি আমার রোজকার জীবনে দেখি না। আর বিশেষত যখন আমরা চরিত্র তৈরি করি, নিজেকে না 4-5টা চরিত্রে ভেঙে ফেলা যায়। যেমন দীপ্ত, অর্ক, পত্রলেখা, এদেরকে লিখতে গিয়ে আমার খুব একটা অসুবিধা হয়নি, মানে আমি ফ্রম দ্য বিগিনিং জানি যে এরা কিভাবে রিয়াক্ট করতে পারে, কি রেসপন্স করতে পারে, কি ধরনের ঘটনা ঘটাতে পারে। এরা কিছুটা তোর মধ্যেই ছিল, কিছুটা আমার মধ্যেই ছিল। কিন্তু বৈষ্ণব সত্যপদর চরিত্রটা আমার কাছে একদম অচেনা, তবে এর একটা বেসিক আর রয়েছে, সেটা বলি। ছোটবেলায় আমার এই বাড়িতে আমি যখন মায়ের কাছে আসতাম শনি রবিবারে, তখন আমাদের একজন বৈষ্ণব আসতেন, তিনি খঞ্জনি বাজিয়ে গান গাইতেন, একটু ঘুরে ঘুরে নাচতেন, এবং তারপরে আমরা ওনাকে কিছু দিতাম। এরকম এটা বেশ কয়েক বছর হয়েছে। এবং খুব ছোটবেলায় আমার দাদু আমাকে একটা খঞ্জনি কিনে দিয়েছিল শোভাবাজারে। তো খঞ্জনির একটা ভূমিকা এবং ওই সাউন্ডটা ছোটবেলা থেকে আমার খুব অ্যাসোসিয়েটেড মেমোরির মধ্যে পড়ে। এবং আমি শোভাবাজারে, এখানে বৈষ্ণব সত্যপদর এক বোনও আছে, ভাই বোন মিলে দুজনে থাকে একটা ছোট ঘরে। আমি শোভাবাজারে এরকম একটা বাড়িতে কয়েকবার গিয়েছিলাম, কি সূত্রে আমার একদম মনে নেই, খুব ছোট আমি তখন। তারা ওই রকম ভাই বোন, অবিবাহিত, একটাই ছোট্ট ঘরে থাকতেন, এবং ওনাদের বাড়িতে শুধু অসংখ্য ঠাকুরের মূর্তি এবং ফটো ছিল, মানে ওই ঘরটা শুধু ওই ঠাকুরের অন্তত 200-250টা ওরকম। এবং যে ভদ্রমহিলা ছিলেন উনি সারাদিন ওইটাই করতেন, যে ওনাদের জন্য ফুলের মালা গাঁথবেন, ওনাদের পুজো দেবেন, করবেন, বোধহয় বৃহস্পতিবার দিন কি লক্ষ্মী পুজো হতো, তার ভোগ করবেন। তো ওইটা ঘিরেই ছিল ওনাদের জীবন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে খুব একটা ধর্মবিশ্বাসী নই, কিন্তু ধর্মের ভেতরের যে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে
সেটা আমাকে কোনো একটা ভাবে ছোটবেলা থেকে খুব আকর্ষণ করেছে। মানে আমি খুবই অ্যান্টি রিলিজিয়ান, কিন্তু একইভাবে আমার গুম্ফায় যেতে ভালো লাগে, কোনো একটা ফাঁকা দুপুরবেলার একটা চার্চে যেতে ভালো লাগে, ওই ফাঁকা বেঞ্চগুলোয় বসতে। এবং অনেক সময় আমার খুব অদ্ভুতভাবে মনে হয়েছে, কোয়াইট কন্ট্রারি টু হু আই অ্যাম, যে কোনো একটা সমস্যায় দাঁড়িয়ে আমি যদি ভগবানে বিশ্বাস করতে পারতাম, এই যে একটা অদ্ভুত আলটিমেট সারেন্ডার, এটা মানুষকে একটা শান্তি দেয় এবং মানুষকে একটা জোর দেয়। এবং আমার মনে হয়েছিল সত্যপদ ক্যারেক্টারটা যদি এরকম হয়, মানে সত্যপদ ক্যারেক্টারটা ভীষণ রকম ভাবে স্পিরিচুয়াল, সে কিন্তু বলছে না কোনো রিলিজিয়ান খারাপ, তার একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে রাধা এবং কৃষ্ণের প্রতি এবং সেই সঙ্গে রাধার প্রতি। তো এরকম একটা মানুষ কিভাবে ভাবতে পারে, তার গোটা পৃথিবীটাই যদি রাধা কৃষ্ণ কেন্দ্রিক হয়, তার প্রত্যেকটা চিন্তার মধ্যেই তাই আসছে যে ঈশ্বর মানে কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে, কৃষ্ণেরই এটা লীলা, এরকম যদি হয় তাহলে একটা মানুষ কিভাবে ওই লেন্স থেকে যদি জীবনকে দেখা যায় কিরকম হবে। কিন্তু অফকোর্স এটা লেখা খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু কারণ আমি একদম এই মানুষটা নই। কিন্তু এরকম তো নয় যে আমি যেটা জানি শুধু সেটাই লিখবো, মানে যে কোনো লেখাই তো একরকমের আবিষ্কার এবং সৃষ্টি, যেটা সম্পূর্ণ আলাদা হবে এইটা। আর ধনার ক্যারেক্টারটা ছিল, ইট ওয়াজ আ কমিক সাবপ্লট, এবং ওটা লেখাও খুব ডিফিকাল্ট ছিল। আমার মনে হয়েছিল যে ধনার এরকম একটা মিচকেমি যদি থাকে, মানে মানে আমরা খুব ছোট ছোট, আমরা আসলে ব্যক্তিগত জীবনে কিছু কিছু জিনিসে খুব স্বার্থপর, কিন্তু সেটা বলতে পারি না। মানে আমরা একটা মহত্বের মোড়কে নিজেদের, বিশেষত মধ্যবিত্ত, একটা মহত্বের মোড়কে ঢেকে রাখতে ভালোবাসি। মানে আমরা বলি না যে আমরা ব্যবসাটা বাড়াতে চাই, আমরা বলি যে না, আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য আমি ব্যবসাটা বাড়াতে চাই। সবসময় বলতে চাই যে আমি একটা ভালো কিছু করার জন্য নিজের কথা ভাবছি না, অন্যভাবে জিনিসটাকে এক্সপ্লেন করি। কিন্তু ধনা যদি এরকম হয়, ভীষণ ডিরেক্টলি সেলফ সেন্টার্ড একটা লোক, সে চায় আমি আমার গার্লফ্রেন্ড মাপির সঙ্গে সেটেল করব, তাই আমি আমার বিজনেস বাড়াতে চাই, আমার জ্যাঠা আমাকে ডমিনেট করে, আমার পছন্দ না, আমি ফাঁকতালে যদি কিছু এক্সট্রা টাকা রোজগার, এরকম যদি একটা ক্যারেক্টার হয় অন ফেস, যেটা আমরা ভেতরে, মানে যে কিনা ভীষণ অনেস্ট, হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো হিপোক্রেসি নেই, কোনো ফিল্টার নেই যাতে ধনাকে খুব সুন্দর লাগবে, মানে উইল গেট হোয়াট হি ইজ, এরকম যদি একটা ক্যারেক্টার হয়, আর একদম আতেল নয়, মানে কন্ট্রারি টু দ্যাট। সেই সিকুয়েল লেখার কোনো প্ল্যান আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এইটার এই মুহূর্তে দাঁড়িয়ে সিকুয়েল লেখার প্ল্যান নেই, কারণ একটাই বললাম, আমার মূল উদ্দেশ্য ছিল এই উপন্যাসটা লকডাউনটাকে তুলে ধরে লেখার আর কি, সেই অনুযায়ী ওই চরিত্রগুলো এসছিল। পরবর্তীকালে দেখবো, তবে নতুন কিছু আবিষ্কার তো সবসময় ইচ্ছা করে, হয়তো মেবি এই মুহূর্তে অন্য কিছু। আচ্ছা, তোর সোশ্যাল মিডিয়ায় মোটামুটি যারা তোকে ফলো করে বা তোর ফ্রেন্ড লিস্টে আছে, তো সবাই জানে তুই খুব তেড়ে ফুড়ে আরেকটা উপন্যাস লিখছিস, তো সেটা নিয়ে কি এখন আমাদের কিছু জানাতে চাস? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো আপত্তি নেই। অ্যাকচুয়ালি এটা এই ভাবনাটা আমার মাথা অনেকদিন ধরে ঘোরাফেরা করছে। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে যখন আমার পুরোনো গল্পও খুঁজে পাই তখন দেখি, সেটা হচ্ছে এই আমার এই অন্য অরণ্য লেখার পরে পরে যখন গল্পগুলো লিখেছি বা কিছু, যে টাইম অ্যান্ড স্পেস নিয়ে কিছু একটা, টাইম ট্রাভেল, স্পেস অ্যান্ড এভরিথিং, তো সেইটা নিয়ে আমার বহু দিন ধরে মাথায় একটা কিছু আইডিয়া পার্কুলেট করছিল। তো আমি এবার জানুয়ারি মাসের প্রথম দিকে, নতুন বছর, কিছু একটা করতে হবে, তেরে ফুরে লেখাটা শুরু করেছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, কারণ তুই আমাকে এতবার ব্লগটা করার কথা বলেছিলি, আমার মাথায় ছিল যে আমাকে অ্যাটলিস্ট নতুন একটা কিছু এই বছর শুরু করতে হবে। চেকটা পাঠিয়ে দিস। সেটা দেখা যাবে, লেটস সি। তো এটা তো মানে অলমোস্ট জুন শেষ হতে চললো, তো সেক্ষেত্রে 6 মাস ধরে লিখছি। এটা ইচ্ছা আছে, এটা অনেকটা বড় হবে, লাইক 90,000 ওয়ার্ডস, 1 লাখ ওয়ার্ডস। তাকে মানে এই কথাটাও একটু বলে নেয়ার, মানে যেহেতু সবাই উপন্যাস লেখার প্রসেস সম্পর্কে এখানে একটু শুনছেন, আমিও নিজেও এটা জানতেই চাই, সেই জন্যই তোকে প্রশ্নটা করা। ইনফ্যাক্ট মানে একটা লেখা লিখে ফেলা আর দিনের পর দিন একটা লেখা ক্রমাগত লেখার মধ্যে মানে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট স্কিল আর কি। তো সেইটা কন্টিনিউ করার জন্য একটা ওয়ার্ড কাউন্টের একটা গোল না রাখলে কিন্তু জিনিসটার ওই হাত থেকে বেরিয়ে যায়। তো আমার প্রথম মাসে লক্ষ্য ছিল যে অ্যাটলিস্ট 9,000 ওয়ার্ডস, পরের মাসে 11-12,000 ওয়ার্ড, মানে সবকিছু সামলে অফিস অ্যান্ড এভরিথিং। তো সেসব তো ছুটি নেওয়া সম্ভব না, তো কিছু করার নেই। তো এসব করে ওইটা খুব জরুরি, মানে এইটা তো অবশ্যই হতে হবে যে কোয়ালিটি কন্ট্রোল থাকতে হবে,
আমার ক্রাফট থাকতে হবে, আমার ক্যারেক্টারটাকে ঠিক করে স্কেচ করতে হবে, ঘটনাগুলো বেরোতে হবে হাত থেকে, সেই রাশটা চলে গেলে চলবে না, 2 সপ্তাহ বাদে মনে করতে হবে যে আগে কি ঘটিয়েছিলাম সেটাকে কিভাবে এগুলো সব মাথার মধ্যে চলবে। এবং সেটার জন্যই আমাদের বহু বছরের একটা চর্চা দরকার হয় আর কি, কারণ ব্রেন তো আমাদের ওভাবে শেপ হয় আর কি, কিন্তু তার সঙ্গে দরকার নিয়মিত যে চর্চাটা। ইন দ্য লং রান হচ্ছে যে আমার ক্রাফটসম্যানশিপ আমি কি করে তৈরি করেছি, কি করে ঘটনা মাথার মধ্যে ঘুরছে, কি করে চরিত্রগুলোকে স্কেচ করছি, কিন্তু প্রত্যেক দিনের চর্চাটা হচ্ছে আমি কত সংখ্যক ওয়ার্ড লিখতে পারছি। একদিন বাই চান্স বসতে না পারলে পরের দিন ডাবল আপ করা, সেটাকে ডাবল আপ না করতে পারলে ওই যে গিল্ট ট্রিপটা, সেটাও খুব জরুরি লেখার জন্য, জীবনের যে কোনো সাধনা করার জন্য। যে টেনিস প্লেয়ার টেনিস খেলে সেও তো রোজ প্র্যাকটিস করে, যে ক্লাসিক্যাল সিঙ্গার সে রোজ সকালবেলাতে কিন্তু সাধনায় বসে আর কি। তো আমরা মানে আমাদের অনেক সময় মনে হয় যেহেতু আমরা সবাই ভাষাটা সম্পর্কে সড়গড় আর লিখতে পারি, যে একটু লিখলাম সেটা থেকে হবে, কিন্তু সেটা থেকে হবে না। মানে এটা আমি দীর্ঘ বহু বছরে রিয়েলাইজ করেছি। মানে আমার অনেকদিন মনে হয় যে আমি আজকে একটু লিখেছি, কালকে একটু লিখেছি, পরশু একটু লিখেছি, বা ভালো লিখছি, সরি টু সে ইউজ দ্য ওয়ার্ডস বুলশিট, ওই লেখাটা ডাজন্ট কাউন্ট। রোজ লিখতে হবে, ওই যদি ধারাবাহিক লেখার ইচ্ছা থাকে ওই ধর্তাইটা রেখে লিখতে হবে, দিনের পর দিন লিখতে হবে, এবং মাথায় রাখতে হবে প্রত্যেকদিন কতটা লিখলাম। কোথাও গিয়ে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করা ভীষণ রকম মানে, এবং সেই প্রসেসটা সবসময় ভালো লাগে না। কার রোজ 7টায় মানে আমি একটু লেট রাইজার, তারপর আমি 7টায় ঘুম থেকে উঠে ওরকম লিখে তারপরে ওরকম ঝাঁকমারি করে অফিস গিয়ে বস যদি বলে কেন লেট হয়েছে, সেটা শুনতে ভালো লাগে না, বাট ইউ হ্যাভ টু ডিল উইথ দ্যাট। তো আমরা আজকের আড্ডার মোটামুটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা অন্য অরণ্য নিয়ে বেশ অনেকটাই কথা বললাম, অনেক কিছু শুনলাম, লেখকের জার্নি, তার চরিত্রগুলো কিভাবে এসছে, তার গল্পের ইন্সপিরেশন, লকডাউন থেকে কিভাবে সে ইন্সপিরেশন নিয়ে পুরো লেখাটা লিখলো। তো মোটামুটি অনেকটাই কভার করলাম। আমার টেকঅ্যাওয়েটা আমি আগেই বলেছি, আমার খুবই প্রিয় একটা উপন্যাস, আমার পড়ে যথেষ্ট ভালো লেগেছিল। লকডাউনের ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর একটা লেখা, তো আমার মনে হয়েছিল সবারই ব্যাপারটা জানা দরকার, সেই জন্যই আমাদের আরো আজকে এই পডকাস্টে বসা। তো আমার তো টেকঅ্যাওয়ে আজকের এই পুরো আড্ডা থেকে আমি শিখলাম কিছুটা, যে কিভাবে মানে লেখক হিসাবে নিজেকে চ্যালেঞ্জ করা ইত্যাদি বিষয়গুলো আমি জানলাম, ডেফিনেটলি জানলাম। থ্যাংক ইউ এগেন। আরে না, আমার তোকেও থ্যাংক ইউ, যে আমি তো বললাম যে একটা উপন্যাস লিখে ফেলার পরে তারপরে তো আমি সেটা অতটা ফিরে দেখি না, ওই যে ইনিশিয়েটিভটা নিলে আমার একবার পুরনো উপন্যাসটা ফিরে দেখা হলো। এবং কলকাতা শহর নিয়ে যে মানে আমি নিজে জানি যে আমি যথেষ্ট ইমোশনাল, যে কারণে কলকাতার বাইরে যেতে চাই না এসেট্রা, কিন্তু সেটা যে এভাবে কাজ করেছে, আমি যখন তোর প্রশ্নের উত্তর দিতে গেলাম তখন যেভাবে বেরিয়ে এলো, ওটা আমাকেও আবার আরেকবার একটু ভাবালো আর কি। মাইট বি যে আমি কলকাতাকে চেষ্টা করবো আমার থার্ড উপন্যাসটা হয়তো আরেকটু বেশি রাখার, মানে এটা আমি নিজেকে ক্রিটিসাইজ করছি এই মুহূর্তে। এনিওয়ে, তো অন্য অরণ্য যদি কেউ পড়তে চান তারা কিভাবে বইটা সংগ্রহ করবেন একটু বলে দেন সবাইকে। এটার পরিবেশক দেজেরই কমলিনী প্রকাশনা সিস্টার কনসার্ন, দেজ তাই বইটা করেছে। এটা তো কলেজ স্ট্রিটের দেজের দোকান থেকে তো পাওয়া যাবেই। দেজের নানান ছোট স্টোর কলকাতায় ছড়ানো রয়েছে, সেখানে পাওয়া যাবে। দেজের অনলাইন পোর্টালে অতি অবশ্য পাওয়া যাবে। অ্যামাজনের লিঙ্ক আছে, অ্যামাজন থেকেও কেনা যাবে। আচ্ছা, অনলাইন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। তো যাওয়ার আগে যদি তুই কিছু বলতে চাস যোগ করে, তাহলে আমরা আজকের আড্ডাটা এখানে শেষ করবো এবার। হ্যাঁ, যারা শুনছেন তারা নিশ্চয়ই বাংলা বই পড়তে ভালোবাসেন বা অ্যাটলিস্ট মানে পড়তে চান। তো সেক্ষেত্রে আমার মানে এটা এরকম নয় যে শুধু আমার বই বা শুধু মানে ক্লাসিক্স পড়লাম, মানে একটা ভাষার সাহিত্যকে ক্রমাগত বইয়ে নিয়ে যাওয়ার জন্য লেখক, পাঠক, পরিবেশক সবার ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে ক্রমাগত আরো বাংলা বই পড়তে থাকুন। এবং আমি রিসেন্ট একটা ফেনোমেনা লক্ষ্য করেছি, যেটা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে বিশেষত কলকাতার একটু বেশি কি বলবো, কাইন্ড অফ হাই মিডল ক্লাস বাঙালির মধ্যে যে বাংলা বই পড়ার অভ্যাস কিন্তু কমছে। বাকি আমি মধ্যবিত্ত বলছি না, বা মফস্বল বা অন্যান্য শহর, বাংলাদেশ তো একদমই বলছি না, সেখানে তো নানান ধরনের গবেষণা চলছেও বইপত্র নিয়ে, সবকিছু নিয়ে। কিন্তু এই যে একটা বাংলা বই পড়াটা ততটাও কি বলবো
মানে চর্চাটা সামগ্রিকভাবে বোধহয় খানিকটা কমেছে, এবং না মানে সেটা না একটুখানি এরকম যে ততটা ইনথিং নয়, ততটা মানে স্টাইলিশ নয় ব্যাপারটা, ততটা ট্রেন্ডিং নয়। তো এই অ্যাপ্রোচটা বদলে দেওয়ার একটু সময় এসেছে। মানে সুকুমার রায় যখন লিখতে শুরু করলেন তখনও বাংলা লেখাটা খুব একটা ট্রেন্ডিং ছিল না, লোকজন বাংলায় পড়াটাকে দারুণ কিছু বলে মনে করতো না। কিন্তু তারপর সুকুমার রায়, রবীন্দ্রনাথ, তারপরে মানে দ্যাট হোল গ্যাং অফ রাইটার্স মানে পুরো ব্যাপারটাকে বদলে দিলেন আর কি, এবং তার সঙ্গে পাঠকদেরও নিশ্চয়ই ভূমিকা ছিল। তো সেক্ষেত্রে যদি আমাদের ওরকম বদলাতে হয় তাহলে আগে ভাষাটাকে ভালোবাসতে হবে। সে ভাষাটাকে ভালোবেসে সে আমার উপন্যাস কেউ পড়লেন, নাকি কেউ অন্য উপন্যাস পড়লেন, নাকি নিজে একটা উপন্যাস লিখলেন, সেটা হচ্ছে খুব ছোট ছোট পকেটস। আসলে হচ্ছে ভাষাটাকে ভালোবাসলে ভাষাটাকে বাঁচিয়ে রাখা, ভাষাটা কি লেখা হচ্ছে, কারণ যত বেশি লোক পড়বেন, যত বেশি লোক লিখবেন, তত বেশি সম্ভাবনা ভাষাটা তত বেশি বিবর্তিত হবে। এটা তো একদমই হচ্ছে ওই ইভলিউশনের লজিক, যত পার্টিসিপেশন তত বেশি চেঞ্জেস হতে থাকবে, সমৃদ্ধ হবে। একদম দারুণ একটা ওয়ার্ড বললি আর কি, থ্যাংক ইউ। তো সেইটাই, বাংলা ভাষাকে সবাই মিলে একটু সমৃদ্ধ করি, লেখক পাঠক সবাই মিলে। খুব সুন্দর একটা কথা বললি, শেষ করার নোটে, এন্ডিং নোটে বেশ ভালোভাবে জিনিসটা সাম আপ করা গেল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, শুনতে থাকুন কফি হাউসের আড্ডা। হ্যাঁ, ভালো থাকুন, থ্যাংক ইউ।